ঘটনার সূত্রপাত 2023 সালে। কি ঘটেছিল না, 2023 সালে তৎকালীন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস লোকভবনে, অর্থাৎ যেটা আগে রাজভবন নাম ছিল, সেই লোকভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিলেন 20 জুন তারিখে। সেখান থেকেই রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয় যে পশ্চিমবঙ্গের জন্মদিন বা পশ্চিমবঙ্গ দিবস হিসাবে 20 জুন তারিখটি পালন করা কতখানি যুক্তিসঙ্গত। তো তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রস্তাবে রাজি হননি এবং তিনি সরাসরি এর বিরোধিতা করেন এবং ওই বছরই 2023 সালের অগাস্ট মাসে তিনি একটি কমিটি গড়ে দেন, যে কমিটির কাজ ছিল পশ্চিমবঙ্গ দিবস হিসাবে আদেও কোনো দিন পালন করা উচিত কিনা, আর যদি উচিত হয়েই থাকে তাহলে সেই দিনটি কোনটি। এরপর দীর্ঘ আলোচনা হয়, সর্বদলীয় বৈঠক হয়। সেখানে ঐতিহাসিক সুগত বসু তিনি বলেন, মূলত জোরালোভাবে বলেছিলেন যে পয়লা বৈশাখ, যেটা বাঙালিদের বড় দিন হিসাবে পালন করে নতুন বছর, সেই দিনটাই পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা উচিত। কেন, তার যুক্তি কী ছিল না, যেহেতু 20 জুন 1947 সালে পশ্চিমবঙ্গ সমগ্র অখণ্ড বাংলা ভেঙে পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল, অর্থাৎ ভাঙনের একটা বার্তা, হিন্দু মুসলমান বিরোধিতার একটা বার্তা বয়ে আনে। সেই জন্য এই 20 জুন তারিখটি কখনোই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হতে পারে না। সেই মর্মেই কিন্তু তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার আশ্রিত যে মুখ্যমন্ত্রী বা প্রশাসন সেটাকেই মান্যতা দেয় এবং 2024 এবং 25 সালে পয়লা বৈশাখ দিনটিতেই কিন্তু পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়। কিন্তু এই বছর অর্থাৎ 2026 সালে নতুন করে বিজ্ঞপ্তি জারি হয়েছে, সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি হয়েছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, সেটা প্রশাসনিক ভবন হোক, নবান্ন থেকে শুরু করে একেবারে জেলা স্তর, পঞ্চায়েত স্তরের অফিস, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা স্তরে আগামী 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করতেই হবে, বাধ্যতামূলক। তো সেই জায়গা থেকে এটা রাজনৈতিক বিষয় থেকে প্রশাসনিক এবং বৌদ্ধিক স্তরে এসে দাঁড়িয়েছে যে পশ্চিমবঙ্গ দিবস পালনের তাৎপর্য কী। তো এই বিষয়টাকে বুঝতে গেলে আমাদের আজ থেকে প্রায় 80 বছর আগে স্বাধীনতার বছরে ফিরে যেতে হবে। কি হয়েছিল 1947 সালের 20 জুন না, 1947 সালের 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং হিন্দু মহাসভার উদ্যোগে পশ্চিমবঙ্গের যে সমস্ত হিন্দু প্রধান অঞ্চল জেলাগুলো ছিল, সেই জেলাগুলো বিধান পরিষদে বা বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সিদ্ধান্ত গ্রহণ করেছিল ভোটাভুটির মাধ্যমে যে পশ্চিমবঙ্গকে আলাদা, অর্থাৎ পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করে হিন্দু প্রধান অঞ্চল হিসাবে ভারতের মধ্যেই অন্তর্ভুক্ত করতে হবে। তো এই পরিস্থিতিকে যদি আমরা বুঝতে চাই, হঠাৎ করে কেন বাংলা ভাগের প্রসঙ্গ আনা হলো, অনেক সময় শ্যামাপ্রসাদ মুখার্জি বা হিন্দু মহাসভাকে দায়ী করা হয় যে বাংলা ভাগের জন্য তারা দায়ী ছিলেন। তো সেইটাকে প্রকৃত অর্থেই বুঝতে গেলে আমাদের সেই সময়কার বা তার 2-3 বছর আগেকার যে ইতিহাস সেটাকে ঘেঁটে দেখতে হবে। কি হয়েছিল না, 1946 সালে স্যার প্যাথিক লরেন্স, ইংল্যান্ডের মন্ত্রিসভার সদস্য, তার নেতৃত্বে একটি ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। তো সেই ক্যাবিনেট মিশনের প্রস্তাব ছিল বিভিন্ন দিক খতিয়ে দেখে পূর্বে 1937 সালের যে নির্বাচন এবং 1940 সালে মুসলিম লীগের
যে পাকিস্তান প্রস্তাব, লাহোরে মুসলিম লীগের লাহোর অধিবেশনে যে পাকিস্তান প্রস্তাব, সেই সমস্ত খতিয়ে দেখে ক্রিপস মিশনের ব্যর্থতা 1942 সমস্ত খতিয়ে দেখে ক্যাবিনেট মিশন ত্রিস্তরীয় একটি প্রস্তাব দিয়েছিল। অর্থাৎ ক্যাবিনেট মিশনের কাজই ছিল যে কিভাবে ক্ষমতার হস্তান্তর হতে পারে, অর্থাৎ ইংরেজরা কিভাবে ভারত ছেড়ে ক্ষমতার হস্তান্তর করে অর্থাৎ ভারতীয়দের স্বাধীন করে চলে যেতে পারে, সেই উদ্দেশ্যেই এসেছিল। তো ক্যাবিনেট মিশন তার পূর্ববর্তী ভারতের ইতিহাস এবং তৎকালীন পরিস্থিতি সমীক্ষা করে ত্রিস্তরীয় একটি সমাধান সূত্র দিয়েছিলেন। কি সেই ত্রিস্তরীয় সমাধান সূত্র? না, হিন্দু প্রধান অঞ্চলগুলোকে নিয়ে একটা ক্লাস্টার গড়ে তোলা হবে, দ্বিতীয় হলো মুসলমান প্রধান অঞ্চলগুলো নিয়ে একটি দ্বিতীয় ক্লাস্টার গড়ে তোলা হবে, আর 3 নম্বর হচ্ছে বাংলা ও পাঞ্জাবকে নিয়ে আলাদা একটা ক্লাস্টার গড়ে তোলা হবে, এবং এর ভিত্তিতেই একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতে শাসন করবে। স্বাভাবিকভাবেই এই প্রস্তাবে মুসলিম লীগ প্রথম থেকেই প্রতিবাদ জানিয়েছিল, এর বিরোধিতা করেছিল, এবং সেই জন্য মুসলিম লীগ বারংবার ব্রিটিশ কর্তৃপক্ষকে বা সেই সময়কার যিনি শেষ ভাইসরয়, ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন, তার কাছে দরবার করেছিলেন যে অবিলম্বে এই প্রস্তাব উইথড্র করা হোক এবং পাকিস্তান প্রস্তাব অর্থাৎ পাকিস্তান মুসলমান অধ্যুষিত অঞ্চলগুলোকে নিয়ে একটি স্বাধীন সার্বভৌম পাকিস্তান রাষ্ট্রের গঠন করা হোক। তো এই দাবি স্বভাবতই মানা হয়নি, এবং সেই সময় তৎকালীন ভাইসরয় জাতীয় কংগ্রেস, সেই সময়কার সবথেকে বড় ভারতের সর্বভারতীয় রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য এবং সংবিধান রচনার জন্য আহ্বান জানিয়েছিল। এবার জিন্নাহ এই সময় বুঝতে পেরেছিলেন যে এই পরিস্থিতি যদি হয় তাহলে মুসলিমরা সংখ্যালঘু হয়ে পড়বে এবং তাদের কোনো দাবি আর স্বীকৃত হবে না। এই জন্য আয়েশা জালাল জিন্নাহকে বলেছিলেন দ্য সোল স্পোকসম্যান, অর্থাৎ জিন্নাহর কথাই ছিল শেষ কথা সেই সময়। তো স্বাভাবিকভাবেই যখন অন্তর্বর্তী সরকার গঠিত হলো 1946 সালে, গঠন করা জওহরলাল নেহরুর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যখন গড়ে ওঠার একটা প্রেক্ষাপট তৈরি হলো, সেই সময় 1946 সালের 16ই আগস্ট মোহাম্মদ আলী জিন্নাহ ডাইরেক্ট অ্যাকশন বা প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিলেন। অর্থাৎ পাকিস্তান ছাড়া আর কোনো কিছুতেই মুসলিম লীগ রাজি নয়, পাকিস্তান মুসলমানদের জন্য গড়ে তুলতেই হবে। তো এর ফলশ্রুতি ছিল দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, কলকাতায় দাঙ্গা শুরু হয়ে যায়। পরবর্তীকালে সেই দাঙ্গার আঁচ নোয়াখালী, ত্রিপুরা, চট্টগ্রাম, ঢাকা সর্বত্র বাংলায় ছড়িয়ে পড়েছিল। মহাত্মা গান্ধী অনশন করেছিলেন, দীর্ঘদিন কাটিয়েছিলেন এই সমস্ত অঞ্চলে, তার অত্যন্ত বয়স হওয়া সত্ত্বেও, তা সত্ত্বেও কিন্তু কোনো সুরাহা হয়নি। তো এই রকম একটা পরিস্থিতিতেই বাংলার রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল। তো তখন শরৎচন্দ্র বসু, যিনি ফরওয়ার্ড ব্লকের তৎকালীন নেতা ছিলেন, আমরা জানি যে নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন, তার বয়স তখন 10 বছরও হয়নি। তো সেই দলের নেতা শরৎচন্দ্র বসু, কিরণ শঙ্কর রায় এবং সুরাবর্দী, মুসলিম লীগের, বাংলার মুসলিম লীগের সুরাবর্দী, তারা অখণ্ড বাংলার প্রস্তাব দিয়েছিলেন। অর্থাৎ ভারত যদি দ্বিধাবিভক্ত হয় হোক, ভারত পাকিস্তান যদি ভাগ হয় হোক, কিন্তু অবিভক্ত বাংলা কোনো দিকেই থাকবে না, বরং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত একটি রাষ্ট্রের মর্যাদা যাতে পায় সেই জন্য তারা দাবি জানিয়েছিল। তো এই রকম একটা পরিস্থিতিতে জিন্নাহও ভেবেছিলেন যে যদি অখণ্ড বাংলা তৈরি হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে হয়তো পাকিস্তানের সঙ্গেই সেই অখণ্ড বাংলা যুক্ত হবে, এটা উনি আশা করেছিলেন। কিন্তু পরিস্থিতি অন্যরকম হয়ে যায় যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং হিন্দু মহাসভা দাবি জানায় যে যদি অখণ্ড বাংলা তৈরি হয় তাহলে
কথা দিতে হবে। মহাত্মা গান্ধীর সামনেই এই বৈঠক হয়েছিল কলকাতায়। সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি বলেন যে অখণ্ড বাংলা যদি তৈরি হয় সুহরাওয়ার্দীর নেতৃত্বে, তাহলে সুহরাওয়ার্দীকে কথা দিতে হবে যে কোনো দিন পাকিস্তানের অন্তর্ভুক্ত এই অখণ্ড বাংলা হবে না। সেই সময় কিন্তু তিনি সেই কথা দেননি। ফলে খুব স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের যে জেলাগুলো হিন্দু প্রধান, সেই হিন্দু প্রধান জেলাগুলোর নেতৃবর্গ তারা কিন্তু বাংলাকে ভেঙে পশ্চিমবঙ্গ তৈরি করা এবং সেই পশ্চিমবঙ্গ যাতে ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয় একটি অঙ্গরাজ্য হিসাবে, সেই মর্মে প্রতিবাদ শুরু করেন এবং যার ফলশ্রুতি ছিল 1947 সালের 20শে জুন। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে 1947 সালের 2রা জুন তৎকালীন ভাইসরয় ক্লেমেন্ট এটলি তিনি 3টে প্রস্তাব দিয়েছিলেন বাংলার জন্য। প্রথমত, বাংলার নেতৃবর্গকে, যারা জনপ্রতিনিধি ছিলেন, তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে অখণ্ড বাংলা স্বাধীন রাষ্ট্র হিসাবে থাকবে কিনা। দ্বিতীয়ত, অখণ্ড বাংলা পাকিস্তান বা ভারতের সঙ্গে যুক্ত হবে কিনা। এবং তৃতীয়ত, অখণ্ড বাংলা ভেঙে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ হিসাবে দুটি অঙ্গরাজ্যে বিভক্ত হয়ে একটি পাকিস্তান এবং অন্যটি ভারতের অন্তর্ভুক্ত হবে কিনা। তো তারই পরিপ্রেক্ষিতে 1947 সালের 20শে জুন এই বৈঠক হয় এবং সেই বিধান পরিষদে, লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে বাংলাকে ভেঙে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ এই দুটো ভাগে ভাগ করা হবে। পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তান হিসাবে রয়ে যাবে এবং পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হবে। তো এইভাবেই কিন্তু পশ্চিমবঙ্গের যে দাবি, এবং আজকে আমরা যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কথা বলছি, পড়াশোনা করছি, খাচ্ছি, ঘুমোচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, এই সবই কিন্তু ওই 1947 সালের 20শে জুনের জন্যই। তার এই যে প্রস্তাব বা এই প্রস্তাবকে কিন্তু সমর্থন করেছিলেন তৎকালীন সময়ের বিখ্যাত বিজ্ঞানী ডক্টর মেঘনাদ সাহা, এছাড়া বিখ্যাত সাহিত্যিক সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, প্রত্যেকেই কিন্তু এই দাবিকে সমর্থন করেছিলেন। এবং সেই মর্মেই কিন্তু 1947 সালের 15ই আগস্ট যখন ভারত স্বাধীনতা লাভ করে, স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হয়। না হলে কিন্তু আমরা হয়তো পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, বর্তমানে বাংলাদেশের অন্তর্ভুক্ত হতাম। তো এই পরিপ্রেক্ষিতে একটা কথা উঠে আসে যেটা বিতর্কের জন্ম দিচ্ছে, যে এতদিন পরে এই পশ্চিমবঙ্গ দিবস বা পশ্চিমবঙ্গের জন্মদিন পালন করার কি কোনো যৌক্তিকতা রয়েছে? অনেকে বলেন যে স্বাধীনতার আগের একটা ঘটনা, অনেকে বলেন এটা একটা বাংলা ভাগের একটা স্মৃতি, সেটাকে উস্কে দেয়। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের ভাবতে হবে, স্বাধীনতার আগে তো 1930 সালের 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস, প্রতীকী স্বাধীনতা দিবস হিসাবে নেহরু পালন করেছিলেন। পরে সেটাকেই অনুসরণ করে 1949 সালের 26শে নভেম্বর সংবিধান রচনার কাজ শেষ হয়ে গেলেও 26শে জানুয়ারি দিনটিকেই প্রজাতন্ত্র দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল। কেন না, সেই 1930 সালের ঘটনাকে সামনে রেখেই। তাহলে কেন 1947 সালের 20শে জুন, যেটা স্বাধীনতার আগে, স্বাধীনতার বছরেই কিন্তু আগের ঘটনা, সেটাকে কেন স্মরণ করা যাবে না? দ্বিতীয় যে বিষয়, যে এতদিন পরে কেন এটা পালন করা হচ্ছে, তার কারণ হচ্ছে যে এতদিন পরে বৌদ্ধিক স্তরে বা সরকারি স্তরে বা রাজনৈতিক স্তরে মনে হয়েছে যে পশ্চিমবঙ্গ দিবস পালন করা দরকার। আমাদের তো অনেক বাবা, কাকা, দাদু, তাদের ছোটোবেলা থেকে কোনো দিনই জন্মদিন পালন করা হতো না, কিন্তু এখন জন্মদিন পালন করা হয়। হয়তো 75 বছরে এসে প্রথম জন্মদিন পালন করা হচ্ছে। তো সেই রকমই ধরে নিতে হবে যে 80 বছর বয়সে এসে পশ্চিমবঙ্গের প্রথম জন্মদিন পালন করা হচ্ছে। আর জন্মদিন আমরা কেন পালন করি না, জন্মদিনে আমরা যেমন ভালো খাবার খাই, ভালো পোশাক পরি, নিজেকে ভালো লাগা, অন্যজন কতটা আমাকে ভালোবাসে সেটা যেমন ফুটে ওঠে, তেমনই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। পশ্চিমবঙ্গকে আমরা কতটা ভালোবাসি, পশ্চিমবঙ্গের রূপরেখা কেমন, তার ঐতিহ্য কী, এগুলোকে পুনরায় বিবেচনা করার জন্য এই দিবস পালনের যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের যে সমস্যাগুলো রয়েছে,
বেকারত্বের সমস্যা, সীমান্ত সমস্যা, যেটা চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে যে সমস্যা, সেগুলো নিয়েও ভাবনা চিন্তার জায়গা রয়েছে। আদিবাসী উন্নয়নের সমস্যা, সংখ্যালঘুদের সমস্যা, রাজনৈতিক সমস্যা, এই সমস্ত সমস্যাগুলোকে দূর করে কিভাবে পশ্চিমবঙ্গকে আরও শক্তিশালী করে তোলা যায়, অর্থাৎ গোখলে, মহামতি গোখলে যেটা দীর্ঘদিন আগে, প্রায় 100 বছরেরও বেশি সময় আগে বলেছিলেন যে হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো, সেই জায়গায় বাংলাকে নিয়ে যেতে গেলে পশ্চিমবঙ্গ দিবসের দিনেই আমাদের শপথ গ্রহণ করতে হবে যে সমস্ত দিক থেকে বাংলা যাতে অগ্রসর হতে পারে, বাংলা যাতে এগিয়ে যেতে পারে, তবেই কিন্তু পশ্চিমবঙ্গ দিবস পালনের যৌক্তিকতা। পাশাপাশি আমরা জানি যে পশ্চিমবঙ্গ সম্বন্ধে শুধু বাঙালি নয়, বাঙালি, অবাঙালি, বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, প্রত্যেকেই আমরা একটা স্বতন্ত্র ঐতিহ্য এবং সংস্কৃতিকে অনুসরণ করে চলি। পশ্চিমবঙ্গের বাইরে গিয়েও আমরা কলকাতার রসগোল্লা বা বাংলার রসগোল্লা খুঁজে বেড়াই, এবং পশ্চিমবঙ্গের বাইরে গিয়েও আমরা বাঙালির মাছ ভাত, ডাল ভাত এগুলো খুঁজে বেড়াই, এবং সেখানে গিয়ে মর্মে মর্মে উপলব্ধি করি যে বাংলার খাবার, বাংলার সংস্কৃতি, বাংলার দুর্গাপূজা এটা আর কারুর সঙ্গে মেলে না। সুতরাং সেই জায়গা থেকে, সেই ভালো লাগার জায়গা থেকে এবং ভবিষ্যৎ সম্ভাবনার জায়গা থেকে আমরা অবশ্যই পশ্চিমবঙ্গ দিবস হিসাবে 20শে জুন তারিখটিকে প্রতি বছর নতুনভাবে পালন করতে পারি, এবং সেটাই হবে প্রকৃত অর্থে পশ্চিমবঙ্গ দিবস পালনের গুরুত্ব বা তাৎপর্য। সকলকে ধন্যবাদ। Stop recording video.